চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশা রাষ্ট্রদূতের। সহিংসতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ। 4 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ, গেল 15 বছরে দুর্নীতির কারণে খাদের কিনারায় ব্যাংকিং খাত, দ্রুত কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, বোর্ড সভায় সিদ্ধান্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে তারা এসব কথা বলেন। সকাল 11টায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীনে তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরও গভীর, বাড়বে পারস্পরিক আস্থা। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপি মহাসচিব। চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ইয়া ওয়েনের। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। Our policy that China will persist our cooperation of non-interference into internal affairs of any country. We hope on the leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development. সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব জানান। প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণঅভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন ডুজারিক। তিনি বলেন, সংকটের শুরু থেকে দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনার তাগিদও দেন মহাসচিবের মুখপাত্র। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখে বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে, জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথাও শোনা হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আরও জানান, নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে, এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগে এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে তাদের পাশে থাকতে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি সবার স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। পরে তিনি গণমাধ্যমকে জানান, আহতরা সবাই ভালো আছেন, তাদেরকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনের সময় সহিংসতায় আহত হয়ে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন
41 জন। তাদের মধ্যে 19 জন বিজিবি সদস্য, বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন। শুধু এই ইনজিউর না, যারা অন্যান্য হসপিটাল আছে তার জন্য আপনারা চেষ্টা করবেন। রাজধানী ঢাকা যেন এখন দাবির শহর। দাবি দেওয়া আদায়ে বিভিন্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে নানা শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের সামনে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, রাজধানীর সড়কগুলোর কি পরিস্থিতি দেখছেন? মিথিলা, এই মুহূর্তে মূলত কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা রয়েছে, সার্ক ফোয়ারা থেকে পান্থপথের মোড়, এই সড়কটি কার্যত অচল একেবারেই। কারণ বসুন্ধরা শপিং সেন্টারের যেই সব দোকানের মালিক এবং স্টাফ রয়েছেন তারা মূলত এই রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছেন। সকাল থেকে কিন্তু তারা সার্ক ফোয়ারার ওখানে গাড়ি চলাচল বন্ধ করেছিলেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে মূলত বসুন্ধরা শপিং সেন্টারের সামনে তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা যেসব দাবি নিয়ে রাস্তায় স্লোগান দিচ্ছেন সেটি একটু আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে যে এই বসুন্ধরা শপিং মলে যেই সব ফ্লোরে মোবাইলের দোকান ছিল, সেই মোবাইলের দোকানগুলো বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং সম্পূর্ণ অন্যায়ভাবে এটি করা হয়েছে তারা বলছেন। এবং আগে যেই সব ফ্লোরে এই মোবাইলের দোকান ছিল সেই সব ফ্লোরে আবার তারা ফিরে যেতে চান, যেহেতু বেসমেন্টগুলো পার্কিংয়ের জন্যই নির্মিত এবং রাজুকের প্ল্যান অনুসারে এই বেসমেন্টগুলোতে গাড়ি পার্কিংয়েরই জায়গা হিসাবে রাখা হয়েছিল। সেই জায়গাগুলিতে সম্পূর্ণ অন্যায়ভাবে এখানে দোকান নির্মাণ করা হয়েছে। সেই দোকানগুলো তারা ওখানে করতে চান না। আরেকটি বিষয় তারা বলেছেন যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বারবার অনৈতিকভাবে তাদের ভাড়া বৃদ্ধি করেছেন। যদিও তাদের যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিতে 200 টাকা করে স্কোয়ার ফিট তাদের ভাড়া পরিশোধের কথা ছিল, কিন্তু সেই ভাড়াটি মূলত 1200 থেকে 1500 টাকা পর্যন্ত তারা এটি নিচ্ছেন। এছাড়া এখানকার যারা বসুন্ধরার স্টাফ রয়েছেন তাদেরও অত্যাচার নির্যাতনের যারা কথা বলছেন। তবে যাই হোক, কিন্তু এই ধরনের রাস্তা বন্ধ করে কিন্তু জনভোগান্তি, এটি কিন্তু আসলে মানুষের জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপের যেই শপিং সেন্টার রয়েছে সেই শপিং সেন্টারের সামনে আমরা কিছু বিশেষ করে স্টাফদের তাদের আন্দোলন কর্মসূচি আমরা পরিচালনা করতে দেখছি। তবে এই সমাধানগুলো, যেহেতু এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, এখানে এই সমাধানগুলো যাতে বৈঠক করে সমঝোতার মাধ্যমে হয় সেটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, যাতে এই সমাধান করতে গিয়ে আর যাতে কোনো রাস্তা বন্ধ না হয়, কোনো মানুষের ভোগান্তি তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু এখানকার যারা পথচারী তারা কিন্তু সেটি বারবার বলছেন। তবে আমরা পুরো ঢাকার যদি চিত্র আপনাকে বলি, অনেক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নানান দাবি দয়া নিয়ে তারা রাস্তায় নেমে কার্যত জনভোগান্তি তৈরি করছেন। আপনি জানেন যে ছাত্র আন্দোলনে বেশ কয়েকদিন ধরেই কিন্তু কার্যত অচল ছিল পুরো বাংলাদেশ। তো সেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আবারও যদি অচল অবস্থা তৈরি হয়, গেল 15 বছরে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম দুর্নীতির কারণে এখন খাদের কিনারায় পুরো ব্যাংকিং খাত। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। বাড়তে বাড়তে এখন তা 1,82,000 কোটি টাকারও বেশি। তবে এর প্রকৃত আকার 4 লাখ কোটি টাকারও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। এসব খেলাপি ঋণ আদায়ে দ্রুত একটি কমিশন গঠনের পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। দেশের ব্যাংকিং খাতের মূল রক্ষকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এই খাতকে রক্ষা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের একের পর এক সুবিধা দিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে এর পরিমাণ এখন প্রায় 2 লাখ কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই খেলাপি ঋণের পরিমাণ 4 লাখ কোটি টাকারও বেশি। অনেক ঋণই খেলাপি হতো, কিন্তু সেগুলোকে অবলোপন করা হয়েছে।
অনেক খেলাপি ঋণের যে সুদের অংশ যেটা সেটাকে মাপ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এগুলোকে বিবেচনায় নিলে তো এটা একটা হিসাব আছে যে 4 লক্ষ কোটি টাকা এটা বেশি হবে, এবং সেটা ধরলে আমরা যে বলি যে মোট বিতরণকৃত ঋণের 10% হলো খেলাপি ঋণ, সেটা কিন্তু প্রায় 25%-এর কাছাকাছি চলে যেতে পারে। যেটা ফিগারগুলো আপনারা জানেন সেটার থেকে অ্যাকচুয়াল ফিগারগুলো অনেক অনেক বেশি। অনেক ধরনের মেকানিজম করে, অনেক ধরনের রিশিডুলিং মেকানিজম করে, অনেক ধরনের প্রণোদনার মেকানিজম করে, অনেক ধরনের ইনসেন্টিভের মেকানিজম করে অ্যাকচুয়াল পজিশন অফ এনপিএল ইজ নট শোন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিতরণকৃত ঋণের পরিমাণ 3,12,266 কোটি টাকা, যার 27% খেলাপি। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ 12,21,116 কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে 7.28%। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 13.88% ও 5.20%। রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে হাতে গোনা কয়েকটি ইচ্ছাকৃত খেলাপি কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক বারবার সুবিধা দিয়েছে। এতেই খেলাপির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই ব্যাংক। বিভিন্ন ধরনের রিস্ক ক্যারিলিং মেকানিজমের মাধ্যমে ইভেন 2% দিয়েও প্রচুর লোন রিশিডিউল করা হয়, যেটা দিনের বছরের পর বছর রিশিডিউল হচ্ছেই, রিপেমেন্টস কিন্তু হচ্ছে না। ঠিক আছে, একটা ভেরি মিনিমাল অ্যামাউন্ট দিয়ে রিশিডিউল করা হয়, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়েই করা হয়। সো দে আর অলসো ইনভলভড। সরি টু সে দ্যাট দ্য প্রিভিয়াস রেজিম ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দিস। একটা দুষ্ট চক্র এখানে, অশুভ আতাত, আনহোলি অ্যালায়েন্স এখানে সৃষ্টি হয়েছিল, এবং তারপরে এটার সাথে আছে হলো যে বিভিন্ন ধরনের প্রভাবশালী গোষ্ঠী, রাজনৈতিক ছত্রছায়ায় যারা আছে, এবং তাদের মধ্যে রাজনীতিবিদও আছেন, আবার এইসব গোষ্ঠীর মধ্যে ব্যবসায়ীরাও আছেন। তো তারা অনেক সময় নিয়ম কানুনের ব্যত্যয় করে এইসব ঋণ নিয়েছেন এবং এগুলোকে ফেরত তারা দেননি বা দেবেন না বলেই ঋণগুলো নিয়েছেন। বড় বড় ঋণ খেলাপি সহ তাদের ছত্রছায়া যেসব খেলাপি আছে তাদের তালিকা প্রকাশ্যে আনার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দ্রুত আইন সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় ম্যাখো জানান, জটিল এই পরিস্থিতিতে ফ্রান্স বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি যৌথভাবে মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে বলেও আশা করেন দেশটির প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি। গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও আশা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, সাবেক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গতকাল রাতে তাদেরকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বলশ্রী এলাকা, আহমেদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়। এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহাইল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবি তাজুল ইসলাম টানা 4 বার ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে রাঙামাটির সাজেক, লংদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ। এদিকে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত পুরো খাগড়াছড়ি। জেলা সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী 5,000 পরিবার। জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে 3 দিনের টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী বহুয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকেছে।
প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় প্রবল বর্ষণে গোমতী নদীর পানি বেড়েছে, পানিবন্দী শতাধিক বাড়িঘর, বিপাকে পড়েছে বানভাসীরা। অন্যদিকে বন্যার পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দরও, ভেঙে গেছে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। এছাড়া কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান সহ বিভিন্ন উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জীবনে, পানিতে ডুবে গেছে সড়কসমূহ। গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমানকে শপথে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পৌরবাসী। উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ট্রিমোর এলাকায় সকালে কর্মসূচি হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান দীর্ঘ 20 বছর ধরে কালিয়াকৈর পৌরসভাকে কখনো মেয়র আবার কখনো প্রশাসক হিসেবে নেতৃত্ব ও সেবা দিয়ে যাচ্ছেন। তাকে মেয়র পদ থেকে অপসারণ করায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে পৌরবাসী। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, শ্রমিক, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই মেয়র হলো কালিয়াকৈর আপামর জনগণের মেয়র, জনগণের হৃদয়ের মধ্যে আছে। তিনি আমাদের এই কালিয়াকৈরের জন্য অনেক উন্নয়ন করেছেন। উনি মানুষ হিসেবে যথেষ্ট হলে আমরা পুনরায় ওনাকে বহাল চাই। আমরা রাজপথ ছাড়িনি এবং ছাড়বো না। ওনার জন্য আমাদের যত দূর যাওয়া প্রয়োজন ইনশাআল্লাহ আমরা ওনার জন্য করব। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশ্বাস রাষ্ট্রদূতের। সহিংসতা, হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ। 4 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ, গেল 15 বছরে দুর্নীতির কারণে খাদের কিনারায় ব্যাংকিং খাত, দ্রুত কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, বোর্ড সভায় সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।